একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার একটি পাবলিক টেলিফোন বুথে কথা বলার সময় একজন স্নাইপারের বন্দুকের নিশানায় চলে আসে। স্নাইপার তাকে বাধ্য করে তার নির্দেশ মোতাবেক কাজ করতে। এরপর ব্যাংকার স্নাইপারের কথা মতো সুইস ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ নিজ দেশে ট্রান্সফার করতে বাধ্য হয়। এই বিপুল পরিমাণ অর্থ ট্রান্সফার করতে গিয়ে ব্যাংকার লোকটিকে কি প্রতিকূল পরিবেশের মোকাবেলা করতে হয়েছিল আর তার ব্যক্তি জীবনে এর কি প্রভাব পড়েছিল তা জানতে হলে দেখতে হবে 2010 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম সাসপেন্স থ্রিলার জনরার মুভি নকআউটের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা নিউ দিল্লি এয়ারপোর্টের একটি কার্গো হাঙ্গার দেখতে পাই। সময়টা 2009 সালের আগস্ট মাস। বাবুজি নামে একজন রাজনীতিবিদের সাথে দেখা করতে আসে একজন ব্রোকার। সে একটি কাজের কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নিতে এসেছে। বাবুজি তার কন্ট্রাক্ট পেপারে সাইন করতে রাজি ছিল না, কারণ তার একটা পার্সেন্টেজ কমিশন ডিমান্ড ছিল। দর কষাকষি করে ব্রোকার বাবুজির পার্সেন্টেজ দিতে রাজি হয়। এরপর বাবুজি তার কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল দিয়ে তার ভাগের টাকা ব্যাংকে পাঠিয়ে দিতে বলে। বাবুজির দেশের বাইরে একটি ট্রিপ ছিল, তাই সে কথা না বাড়িয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা সুইজারল্যান্ডের জুরিসে সুইস ব্যাংকের হেডকোয়ার্টার দেখতে পাই। বাবুজি এখানে এসেছে তার নতুন একটি সুইস ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। সফলভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলে ব্যাংক ম্যানেজার বাবুজিকে সকল নিয়মকানুন বুঝিয়ে দেয় আর সাথে 19 ডিজিটের একটি পিন নাম্বার প্রদান করে। তখন আমরা বুঝতে পারি বাবুজির এই ব্যাংকে আরো 2টি অ্যাকাউন্ট রয়েছে। বাবুজি ম্যানেজারের থেকে পাওয়া 19 ডিজিটের পিন নাম্বারটি সরাসরি তার অ্যাসিস্ট্যান্টের কাছে দেয় আর তার অ্যাসিস্ট্যান্ট পিন নাম্বারটি একবার পড়েই সেটি পুড়িয়ে ফেলে। 3 মাস পর 2009 সালের নভেম্বর মাসে মুম্বাইয়ের উডলিতে আমরা টনি খোসলা ও তার পরিবারকে নাস্তার টেবিলে দেখতে পাই। একটি সাউন্ড রিসিভারের মাধ্যমে তার পরিবারের কথাবার্তা কেউ একজন নজরদারি করছিল। টনি নাস্তা শেষে লাল রঙের একটি গাড়িতে করে তার অফিসের কাজে বেরিয়ে পড়ে। পাশাপাশি আমরা বিজয় নামের একজন চিফ ইন্টেলিজেন্স অফিসারকে দেখতে পাই, যে একটি বিল্ডিং এর অ্যাপার্টমেন্টে গিয়ে তার মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মূলত অফিসার বিজয় টনির উপর নজরদারি রাখছিল। কেন নজরদারি করছিল সেটি আমরা একটু পরেই বুঝতে পারবো। বিজয় যেহেতু একজন ইন্টেলিজেন্স অফিসার ছিল, তাই তার কাছে সকল অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির সরবরাহ ছিল আর এগুলোর সাহায্যে সে টনির উপর গত 3 মাস ধরে নজরদারি করছে। সে রুমের একটি জানালার কাচ কেটে সেখান থেকে বাইরের দিকে বাইনোকুলার বা টেলিস্কোপ সেটআপ করে, যার মাধ্যমে সে লাইভ দেখতে পারবে। একই সাথে বিল্ডিং এর সমস্ত সিসিটিভির অ্যাক্সেস তার নিয়ন্ত্রণে রাখে। একদিকে বিজয়ের প্রস্তুতি নেওয়া শেষ হয়, অপরদিকে টনি তার রাস্তার পাশে লাল গাড়িটি পার্ক করে একটি টেলিফোন বুথের দিকে এগিয়ে যায়। সে মূলত তার বস বাবুজির বিভিন্ন গোপন কাজের ডিল করত, তাই নিরাপত্তার স্বার্থে সে ল্যান্ডলাইন ব্যবহার করত। সে একটি নাম্বারে ফোন করে নিজেকে বাচ্চু ভাই বলে পরিচয় দেয়। অপর প্রান্তের লোকটি তখন তাকে কিছু লোকেশন অ্যাড্রেস দেয়। তবে এরই মধ্যে সেখানে পাগল টাইপের দেখতে একজন লোক আসে তার হাতে থাকা একটি ব্রিফকেস টনিকে দেওয়ার জন্য, কিন্তু ব্রিফকেসটি টনির ছিল না, তাই সে লোকটিকে ভাগিয়ে দেয়। এক পর্যায়ে লোকটি টনির উপরে হামলা করতে চাইলে টনি খুবই স্মার্টনেসের সাথে লোকটিকে প্রতিহত করে সেখান থেকে ভাগিয়ে দেয়। যাই হোক, ফোনের অপর প্রান্তে থাকা লোকটির সাথে টনির ডিল সম্পন্ন হলে আমরা জানতে পারি টনিকে কোনো একটি ডেলিভারি করতে হবে, তাও সেটি 1 ঘন্টার মধ্যে। কথাবার্তা ফাইনাল করে টনি টেলিফোন বুথ থেকে বের হবে, এমন সময় টেলিফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে। টনি যেহেতু বিভিন্ন গোপন কাজের ডিল করত, তাই সে ভেবেছিল হয়তো ফোন কলটি তার জন্যই এসেছে আর তাই সে ফোনটি রিসিভ করে। আর এখান থেকে পুরো মুভির গল্প অন্যদিকে মোড় নেয়। ফোনটি রিসিভ করা মাত্রই অফিসার বিজয় টনি একটু আগে যেই লোকটিকে কৌশলে মেরে ভাগিয়ে দিয়েছিল সেই মারের কৌশলের প্রশংসা করে। এই ডিফেন্স ফাইট মূলত একজন মানুষ কমব্যাট ট্রেনিং অথবা মার্শাল আর্টের মাধ্যমে শিখতে পারে। হঠাৎ এমন কথা শুনে টনি অবাক হয়। টনি এখনো ফোন কলে থাকা অপর প্রান্তের ব্যক্তির পরিচয় পায়নি, তবে বোঝার স্বার্থে আমি আগে থেকেই অফিসার বিজয়ের নাম উল্লেখ করে দিয়েছি। তারপর বিজয় টনিকে তার পায়ে থাকা জুতার কথা বলে, যেটি সে দুবাইয়ের জুমেরা শপিং মল থেকে কিনেছিল। এটি ছিল গুসি ব্র্যান্ডের একটি জুতো, যেটি খুবই এক্সপেন্সিভ। টনি ভাবে হয়তো তার বন্ধু অরুণ তার সাথে প্র্যাঙ্ক কল করছে, কিন্তু বিজয় বলে তার বন্ধু তো সিঙ্গাপুরে রয়েছে। বিজয় টনির হাতে থাকা রোলেক্স ঘড়ির ব্যাপারে বলে, যেটি সে লন্ডন থেকে কিনেছিল। বিজয় টনিকে বলে, এত সব দামি দামি জিনিস তুমি ব্যবহার করতেই পারো, কারণ তুমি যে সমাজে ওঠা বসা করো সেখানে বাহ্যিক ইমেজটা হলো আসল বিষয়। নিজের সম্পর্কে এমন সব কথাবার্তা শুনে টনি বিজয়ের উপর প্রচন্ড রেগে যায়। সে বিজয়কে বলে, তুমি কার সাথে কথা বলছো তা নিশ্চয় জানো না। আমি চাইলেই কয়েক মুহূর্তের মধ্যে তোমাকে ধরে পুলিশের কাছে দিতে পারি, তখন তুমি ডান্ডা খেয়ে টের পাবে কেমন মজা লাগে। কিন্তু বিজয় টনিকে বলে, পাবলিক লাইনে প্রতিদিন হাজার হাজার মানুষ কথা বলে, এর মধ্যে তুমি আমাকে কখনোই প্রমাণ করতে পারবে না। টনি তার সাথে কথায় না পেরে ফোনটি রাখতে চায়,
সে বিজয়কে বলে তার পার্সোনাল নাম্বারে রাতে ফোন দিতে, যাতে করে বাসায় গিয়ে তারা রিল্যাক্সে কথা বলতে পারে। আর এই বলে সে ফোনটি রাখতে চায়। ঠিক এমনই সময় বিজয় তার উপরে গুলি চালায়। বিজয় টনিকে বলে, পরের বার তুমি যদি ভুল করেও ফোনটি রাখতে চাও তাহলে গুলিটি সোজা তোমার মাথার খুলি উড়িয়ে দিবে, কারণ তুমি আমার বন্দুকের নিশানায় রয়েছো। এবার তো টনি পড়ে যায় চরম ম্যাসাকারে। ভয়ে আতঙ্কে টনি আর ফোনটি রাখতে পারে না। এরপর সে বিজয়কে নরম সুরে বলে, ভাই তুমি যা চাও সেটা আমাকে বলো। বিজয় তখন টনিকে বলে, আমি তোমার সমস্ত মনোযোগ চাই। এবারে টনি ভাবতে থাকে কেউ হয়তো তাকে মারার জন্য কিলার হায়ার করেছে। বিজয় বলে, তোমার স্ত্রী লক্ষ্মী তোমাকে মারতে চাই, কারণ তুমি তাকে ডিভোর্স দিতে চাইছো। এই কথা শুনে টনি ডিনাই করে, কারণ সে তার স্ত্রীকে খুব ভালোভাবে চেনে এবং খুবই ভালোবাসে, আর সে এমনটি কখনোই করবে না। বিজয় টনিকে আরো বেশি প্রেসার দিতে রশনি নামের আরো একটি মেয়ের সাথে তার ফোন কনফারেন্স করে। রশনি টনিকে বলে কেউ একজন ফোন করে তাদের রিলেশনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে, তবে টনি টেকনিক্যালি রশনিকে হ্যান্ডেল করে। একই সময়ে বিজয় টনির স্ত্রীকেও কনফারেন্স কলে যুক্ত করে। লক্ষ্মী টনি ও রশনির কথা শুনছিল। রশনি ফোন কাটলে লক্ষ্মী বিজয়কে সাথে সাথে ধরে বসে, তবে টনি তার স্ত্রীকে স্মার্টলি হ্যান্ডেল করে। টনি বলে তার একজন বান্ধবীর সাথে বাজি ধরেছিল যে সে তার স্ত্রীকে খুব ভালোবাসে, তাই বাজিতে জিততে তার সাথে এমন প্র্যাঙ্ক কল করছে। যাই হোক, এদিকের ভেজাল মেটালে বিজয় টনিকে তার ইন্টেলিজেন্সের উপর তারিফ করে, তবে বউয়ের সাথে এমন ভেজাল বাঁধালে কার বা মাথা ঠিক থাকে। তাই সে বিজয়ের উপর রাগ দেখিয়ে ফোন রাখতে যায়। তখনই বিজয় টনির হাতে গুলি করে। ধীরে ধীরে গল্প আরো গভীরে যেতে থাকে। টনি বিজয়কে বলে, তুমি নিশ্চয় কোনো কিলার নও, কারণ কিলার হলে এতক্ষণে তুমি আমাকে মেরে ফেলতে, কোনো সুযোগ দিতে না। টনি ভাবে বিজয় হয়তো কোনো মেয়ের বয়ফ্রেন্ড হবে, যে এখন টনির উপর প্রতিশোধ নিচ্ছে, কারণ টনি জীবনে বহু মেয়ের সাথে সময় কাটিয়েছে, তাদেরকে ব্যবহার করেছে। তাই সে বিজয়ের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাই। টনি বিজয়কে ওই মেয়েটির জন্য 10 লাখ টাকা দিতে চাই, কিন্তু বিজয় জানায় তুমি যে বন্দুকের নিশানায় রয়েছো তারই দাম তো মিয়া 15 লাখ টাকা। এরপর টনি আবার তাকে 50 লাখ টাকার অফার করে। এভাবে বিভিন্ন তর্কে বিতর্কে পরিস্থিতি আরো গরম হতে থাকে। এক পর্যায়ে টনি বিজয়কে 1 কোটি টাকার অফার করে। এভাবে দুজনের মধ্যে কথা হতে থাকে। সেখানে অপর আরেকজন লোক আসে টনির কাছ থেকে মুভির শুরুতে দেখানো ব্রিফকেসটি নেওয়ার জন্য। এখানে টনি লোকটিকে আবার বুঝিয়ে বলে যে ব্যাগটি তার কাছে নেই। তারপরেও লোকটি তার কোনো কথা শুনে না, আর টনিকে বন্দুক দেখিয়ে ব্রিফকেস বের করতে বলে। টনিকে বাঁচাতে বিজয় লোকটিকে গুলি করে মেরে দেয়। মুহূর্তের মধ্যে সেখানকার পরিবেশ গরম হয়ে ওঠে। যেহেতু এসব ঘটনা রাস্তার মাঝে হচ্ছিল, তাই আশেপাশের জনগণ যারা ছিল তারা সবই দেখছিল। সবাই ভাবছিল লোকটিকে টনি গুলি করে মেরেছে। তবে টনি বিজয়ের কাছে রিকোয়েস্ট করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ সে এইসব ঝামেলার মধ্যে জড়াতে চাইছিল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ ফোর্স চলে আসে। এই পুলিশ ফোর্সের ইনচার্জ অফিসারের নাম ছিল বিক্রম। বিক্রমও একজন করাপ্টেড অফিসার। পুলিশ অফিসার বিক্রম পাবলিকদের কাছ থেকে কি ঘটনা ঘটেছিল সেটি জানতে শুরু করে। তখন একজন স্যান্ডউইচ বিক্রেতা এসে ঘটনার বর্ণনা করে, যার কাছ থেকে টনি নিয়মিত স্যান্ডউইচ খেত। এর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় ইন্ডিয়া টিভির ক্রাইম নিউজ রিপোর্টার মিস নিধি শ্রীবাস্তব। নিধিকে ক্রাইম স্পটে দেখে বিজয় টনিকে স্টার হওয়ার জন্য প্রস্তুত হতে বলে, কারণ নিধি খুবই বিচক্ষণ ও চতুর ক্রাইম নিউজ রিপোর্টার। টিভি মিডিয়াতে খুব দ্রুত প্রচার হতে শুরু করে যে টনি লোকটিকে গুলি করে মেরেছে। এদিকে বিক্রম একজন টেলিফোন এক্সপার্টকে নিয়ে আসে টনির সাথে বিজয়ের ফোন আলাপ শোনার জন্য। টেলিফোন এক্সপার্ট বিজয়কে জানায় লাইনে জ্যাম ব্লার লাগানো আছে, যার মাধ্যমে নয়েজ সৃষ্টি হয়, আর যেটি ডিঅ্যাক্টিভ করা সম্ভব নয়, কারণ এই টেকনোলজি কেবলমাত্র মিলিটারি ইন্টেলিজেন্সের কাছেই থাকে। এদিকে নিধি তার ক্রাইম নিউজের জন্য ভিডিও করতে গেলে ক্যামেরাতে দেখতে পায় টেলিফোন বুথের কাছে 2টি গুলির ছিদ্র রয়েছে, আর পুলিশ হ্যান্ডমাইকে টনিকে বাইরে বের হওয়ার জন্য ডাকতে থাকে। কিন্তু টনি বাইরে না এসে উল্টো পুলিশদেরকে চুপ থাকতে বলে, কারণ তার ফোনে কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। এটি শুনে আশেপাশের জনগণ আবার হাসাহাসি করতে শুরু করে। নিধি বিক্রমকে এসে টেলিফোন বুথের কাছে গুলির ছিদ্র 2টি দেখায়, অর্থাৎ আশেপাশের বিল্ডিং এ একজন শুটার রয়েছে, সেটি তারা বুঝতে পারে। অন্যদিকে বিজয় টনিকে টেলিফোন বুথের ড্রয়ার থেকে একটি টিফিন বক্স বের করতে বলে, যেটির মধ্যে আরডিএক্স বোমা ছিল। আরডিএক্স বোমার কথা শুনে মানুষ চারিদিকে এলোপাথাড়ি ছুটতে থাকে। চলমান ভেজাল পরিস্থিতি থেকে টনি মুক্তি পাওয়ার জন্য বিজয়কে তখনও 1 কোটি টাকার অফার দিয়ে যাচ্ছিল।
বিজয় তখন 1 কোটি টাকার বদলে 10 কোটি টাকা চায় টনির কাছে, তাও আবার সেটি নগদে। এই নগদ হলো আমাদের দেশের সেই নগদ না, এই নগদ হলো ফিজিক্যাল কারেন্সি, অর্থাৎ ক্যাশ টাকা। 10 কোটি টাকার কথা শুনে টনি বিজয়কে বলে এতগুলো টাকা ক্যাশে দেওয়া পসিবল না, এতগুলো টাকা কেউ কখনো ঘরে রাখে না। তবে বিজয় টনিকে তার গাড়িতে রাখা টাকার কথা মনে করিয়ে দেয়, যেটি সে গতকাল রাতে অন্য একটি লোকের কাছ থেকে কমিশনে নিয়েছিল। বিজয়ের এমন কথা শুনে টনি বুঝতে পারে তার পরিচিত একজন মিলিটারি অফিসার যার নাম কর্নেল গিরি, সে হয়তো তাকে ব্ল্যাকমেল করছে। তাই টনি বিজয়ের সাথে কর্নেল গিরি ভেবে আলাপচারিতা করতে থাকে। অন্যদিকে বিক্রম সেই বিল্ডিংটিতে খোঁজ নিতে যায় যেখান থেকে বিজয় গুলি চালিয়েছে। এই বিল্ডিং এর সব কয়টি লিফট বন্ধ আছে, আর কোনো সিসিটিভি ক্যামেরা মুভ করছে না, তবে সবগুলো সচল রয়েছে। আর এই কথাটি শুনে বিক্রম সন্দেহ করে, কারণ সে যখন বিল্ডিং এ উঠছিল তখন একটি ক্যামেরা তাকে ট্র্যাক করছিল। এরপর বিক্রম সিকিউরিটি স্টাফদের ছদ্মবেশ ধারণ করে বিজয় যে রুম থেকে গুলি চালিয়েছিল সেই রুমে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি করতে থাকে। কিন্তু বিজয় সেই রুমটিতে ছিল না, সে অনেক আগেই সেখান থেকে বেরিয়ে পাশের একটি বিল্ডিং এ চলে গিয়েছিল। এদিকে সারা দেশে নিউজ মিডিয়াতে প্রচার হতে থাকে টনি নামে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার একটি লোককে গুলি করে হত্যা করেছে। টনি যেহেতু দেশের সব বড় বড় লোকদের কালো টাকা নিয়ে লেনদেন করত, তাই তাকে নিয়ে মুহূর্তের মধ্যে সারা দেশে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। অর্থাৎ টনি মুহূর্তের মধ্যেই মানুষের চায়ের আড্ডার প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। যাই হোক, এমন একটি সাসপেন্স থ্রিলিং মুভির মধ্যে বিনোদন না হলে কেমন যেন একটা লাগে। বিজয় তখন টনিকে একটি মাইক ও স্পিকার ম্যানেজ করতে বলে, যেখানে সে কনফেশন করবে। রিপোর্টার নিধি টনিকে সেগুলোর ব্যবস্থা করে দেয়। তবে বিজয় টনিকে কনফেশনের আগে নাচতে বলে, আর টনিও বাধ্য হয়ে মিউজিকের তালে তালে কোমর দুলিয়ে নাচতে শুরু করে। টনির এই নাচের দৃশ্য আবার তার স্ত্রী লক্ষ্মী ও তার মেয়ে দেখতে পায়। সেই সাথে সারা দেশের মানুষ তো আছেই, তাকে নিয়ে টক শো, মিটিং সহ আরো অনেক প্রোগ্রাম শুরু করে টিভি মিডিয়াগুলো তাদের টিআরপি বাড়াতে। বিনোদন শেষে টনি তার কনফেশন দিতে শুরু করে। সারা দেশের সমস্ত মানুষের সামনে সে তার নিজের ভুল স্বীকার করে, সেই সাথে তার স্ত্রীর কাছেও সে ক্ষমা চায়, আর তার স্ত্রীকে তার নিজের ডয়ারে রাখা একটি চিঠি পড়তে বলে, যেটি শুধুমাত্র সে তার পরিবারের জন্য লিখেছিল। তবে এখানে আমরা বিজয়ের মাধ্যমে জানতে পারি টনি লক্ষ্মীকে যে চিঠিটি লিখেছিল সেটি প্রকৃতপক্ষে বাবুজির হাত থেকে পালানোর জন্য একটি স্কেপ প্ল্যান ছিল। অর্থাৎ কোনো সময় বিপদের সম্মুখীন হলে টনির পরিবার যেন আগে থেকে পালিয়ে যেতে পারে বাবুজির হাত থেকে। এদিকে আমরা বাবুজিকে দেখতে পাই যে সে এখনো এসব ঘটনার কিছুই জানে না, সে তো আরামসে মাসাজ নিচ্ছিল। বাবুজির একজন চামচা এসে তাকে এসব ঘটনা জানায়। বাবুজি তার টাকার জন্য সাথে সাথে দিশেহারা হয়ে পড়ে, কারণ টনি যে গাড়িতে করে ডেলিভারি সম্পন্ন করতে বের হয়েছিল সেটিতে আসলে টাকা ছিল। টাকার গাড়ি উদ্ধার করতে বাবুজি তার লোকদেরকে স্পটে পাঠিয়ে দেয়। আর বিজয় টনি যাদের হয়ে কাজ করছিল তাদের কালো মুখোশ উন্মোচন করে টনিকে তাদের ব্যাপারে জানাতে থাকে। আসল সত্যতা জেনে টনি খুবই ব্যথিত হয়। এই সময় টনিও তার জীবনের কষ্টের অধ্যায়গুলো বিজয়ের সাথে শেয়ার করে। এক পর্যায়ে টনি বাবুজির হয়ে কাজ না করার সিদ্ধান্ত নেয়। তখন বিজয় টনিকে তার কাছে থাকা 10 কোটি টাকা দিতে বলে, কিন্তু টনি বিজয়ের কাছে আধা ঘন্টা সময় চাই। এদিকে বাবুজির লোকেরা গাড়ির কাছে চলে আসে, তবে চাবি না থাকায় আর অনেকজন মানুষ থাকায় তাদের সেখানে অপেক্ষা করতে হয় পরিস্থিতি শান্ত হওয়ার জন্য। এদিকে টনি যেহেতু বিজয়ের কথায় গাড়ির চাবি দিতে চাইছিল না, তাই বিজয় টনির সাথে একটি মাইন্ড গেম খেলে। বিজয় টনিকে বলে বাবুজির লোকেরা তার পরিবারকে আটক করতে তার বাসায় হানা দিয়েছে, কিন্তু তারা আগে থেকেই বাসা থেকে বেরিয়ে গেছে। তবে বিজয় চাইলে বাবুজির লোকেদেরকে তার পরিবারের লোকেশন জানিয়ে দিতে পারবে। এসব কথা বলে বিজয় টনিকে উত্তেজিত করে তোলে। আর টনি তার পরিবারকে বাঁচাতে বিজয়ের কথায় উত্তেজিত হয়ে বাইরে থাকা নিধি ও বিক্রমের দিকে গাড়ির চাবি ছুড়ে মারে। ব্যাস, বিজয় এটাই চাচ্ছিল। পুলিশ অফিসার বিক্রম ক্রাইম রিপোর্টার নিধিকে সাথে নিয়ে গাড়ির কাছে যায় সেটি খুলে দেখতে, যে তার মধ্যে কি রয়েছে। পিছনের ডালা খুলতেই আমরা দেখতে পাই সেখানে থরে থরে সাজানো রয়েছে তাবারকের প্যাকেট। কয়েকটি তাবারকের প্যাকেট নিচে পড়ে গিয়ে ফেটে যায়, আর আমরা দেখতে পাই সেখানে সব বড় বড় টাকার বান্ডিল। টাকার পরিমাণ ছিল 500 কোটি। যেহেতু সমস্ত ঘটনা টিভিতে লাইভ হচ্ছিল, তাই বাবুজি এই নিউজ দেখার সাথে সাথে বিশাল বড় এক ধাক্কা খায়। এদিকে তার পার্টি হেডকোয়ার্টারের লোকেরাও হাউতাশ শুরু করে দেয়, কারণ এই টাকার ভাগ তারাও পেত। এখানে আমরা টনি ও বিজয়ের কথার মাধ্যমে জানতে পারি বিজয় আগে থেকেই এই 500 কোটি টাকার ব্যাপারে জানতো। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের জন্য সেখানে আরবিআই অফিসার চলে আসে। অপরদিকে পার্টি হেডকোয়ার্টারের সাথে বাবুজির প্রচন্ড তর্ক বিতর্ক হতে থাকে, কারণ এই 500 কোটি টাকা লোকসানের ভাগ কেবলমাত্র
শুধুমাত্র বাবুজিকেই নিতে হবে। রাগে ক্ষোভে বাবুজির মাথায় কাজ করছিল না, তাই সে টনির পরিবারকে মেরে ফেলার জন্য ও টনির খেল খতম করার জন্য লোক পাঠায়। তবে বিজয় টনিকে শান্ত করতে বলে যে তার স্ত্রী ও সন্তান সহি সালামতে রয়েছে। বিজয় টনিকে তার পরিবারের সাথে কথা বলিয়ে দেয় আর দ্রুত তাদের বাসা থেকে বেরিয়ে যেতে বলে। অন্যদিকে টনিকে মারার জন্য বাবুজির লোকেরা জনসম্মুখে টনির উপর গুলি চালাতে শুরু করে। কভার ফাইট করতে পুলিশ অফিসার বিক্রম বাবুজির লোকদের উপর গুলি করে, তবে তার বন্দুকের সরকারি গুলি খুব দ্রুতই ফুরিয়ে যায়। কিন্তু বিজয় সময় মতো বাবুজির লোকেদেরকে গুলি করে মেরে ফেলে। চারিদিকে থমথমে নিরাপত্তা, সবাই ভাবে টনি মারা গেছে, কিন্তু আমরা দেখতে পাই টনি এখনো জীবিত রয়েছে, কারণ টেলিফোন বুথের নিচের অংশ ছিল বুলেট প্রুফ গ্লাস। এমন মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার পর টনি বুঝতে পারে বিজয় তাকে মারতে চায় না, বরং তার অন্য কোনো পরিকল্পনা রয়েছে। তাই টনি বিজয়ের কাছে তার আসল পরিচয় জানতে চায়। এ সময় বিজয় টনিকে তার আসল পরিচয় বলার বদলে এমন একটি কথা বলে যেটি আমাদের মন ছুঁয়ে যায়। সেটা অনেকে বলে, আমি তোমার কাছে এমন একটি চরিত্র যেমনটি তুমি তোমার অপরাধবোধ থেকে আশা করো। আর এজন্যই টনি বিজয়কে একবার তার বন্ধু, এরপর একজন খুনি এবং সর্বশেষ কর্নেল গিরি হিসাবে চিহ্নিত করে। তবে তার একটি পরিচয়ও সঠিক ছিল না। এরপর টনি বিজয়ের কাছে জানতে চায় যে সে প্রকৃতপক্ষে টনির কাছে কি চাই। এবার বিজয় টনিকে তার আসল ডিমান্ড জানায়। বিজয় টনিকে বলে সে তার কাছ থেকে 32,000 কোটি টাকা চাই, যেটি সে বাবুজির জন্য সুইস ব্যাংকে রিজার্ভ করে রেখেছে। আর এই বিপুল পরিমাণ টাকা উত্তোলন করতে যে কার্ডটি লাগবে সেটি একমাত্র টনি জানে। এই কথা শুনে টনির তো মাথায় হাত। মনে আছে তো মুভির শুরুতে দেখানো একটি 19 ডিজিটের সংখ্যা যেটি কেউ পুড়িয়ে ফেলেছিল, এটি ছিল সেই কোড নম্বর। বিজয়ের মুখে এই টাকার কথা শুনে টনি বিজয়কে জিজ্ঞাসা করে যে সে যদি বাবুজির এই টাকা নিতে চায় তাহলে বাবুজি ও বিজয়ের মধ্যে পার্থক্য কোথায়। বিজয় তখন টনিকে এই টাকার বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে বলে। বিজয় বলে এই টাকা সেই সকল নাগরিকদের যাদের ট্যাক্সের টাকায় এদেশ চলে, সেই সকল দিনমজুর ও শ্রমিক যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, অর্থাৎ এই টাকা এই দেশের, তাই কখনো তা বিদেশি রিজার্ভে পড়ে থাকতে পারে না। অন্যদিকে বাবুজির নির্দেশে পুলিশ কমিশনার বিক্রমকে বলে টনিকে ইনকাউন্টার করে দিতে, কিন্তু বিক্রম কমিশনারের হুকুম অমান্য করে। এর ফলে কমিশনার কেস থেকে বিক্রমকে ট্রান্সফার করে এবং সেখানে ইনকাউন্টার স্পেশালিস্ট রণবীরকে পাঠিয়ে দেয় চার্জ নেওয়ার জন্য। এজন্য বিক্রম টনিকে 10 মিনিট সময় দেয় তার কাজ সম্পন্ন করার জন্য। হঠাৎ টনির জীবনের প্রদীপ নিভে যেতে আর মাত্র 10 মিনিট বাকি। বিজয় টনিকে দেশের টাকা দেশে ফিরিয়ে আনার জন্য মোটিভেট করতে থাকে। সে টনিকে যৌক্তিক কারণগুলো বুঝিয়ে বলে যাতে করে সে দেশের জনগণের টাকা দেশের রিজার্ভ ব্যাংকে ফিরিয়ে আনে। ইতিমধ্যে সেখানে অফিসার রণবীর এসে বিক্রমের থেকে চার্জ বুঝে নিয়ে তাকে মার্ডার করে। আশেপাশের বিল্ডিংগুলোতে নজরদারি করতে শুরু করে। বিজয়ের লোকেশন জেনে গেলে রণবীরের লোকেরা তার উপর অ্যাটাক করে। তবে বিজয় যেহেতু একজন মিলিটারি অফিসার, তাই তার সাথে রণবীরের লোকেরা পেরে উঠছিল না। ফলস্বরূপ তারা সকলেই বিজয়ের হাতে মারা যায়। এদিকে নিধি তার বসকে জানায় যে টনিকে মারার জন্য ইনকাউন্টার স্পেশালিস্ট রণবীরকে পাঠানো হয়েছে। পাশাপাশি একজন শুটার রয়েছে যে টনিকে দিয়ে এই সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। নিধির বস নিধিকে শক্ত প্রমাণ জোগাড় করার আদেশ দেয়, কারণ প্রমাণ ছাড়া তারা এটি টেলিকাস্ট করতে পারবে না। এজন্য নিধি প্রমাণ সংগ্রহের জন্য চলে যায় বিজয়ের বিল্ডিংয়ে। সে তার হ্যান্ড ক্যাম দিয়ে সেখানকার ফুটেজ নিতে থাকে। তবে বিজয় নিধির অবস্থান টের পেয়ে যায়। সে নিধির কাজের প্রশংসা করে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ রণবীরের লোকেরা তাকে দেখতে পেলে মেরে ফেলবে। এরপর বিজয় টনিকে তার কাজের জন্য মুক্ত করে দেয়, অর্থাৎ টনির মাথায় যে বন্দুক তাক করা ছিল সেটি উঠিয়ে নেয় আর নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে বলে, যেটি দেশের জন্য মঙ্গলজনক হবে। এরপর টনি তার ম্যাকবুক ওপেন করে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে লগ ইন করে। টনি মাইক দিয়ে সেখানে অবস্থানরত একজন রেভিনিউ কালেক্টর অফিসারকে ডাকে সরকারি রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পাওয়ার জন্য। অফিসার টনিকে রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় আর টনি একটুও দেরি না করে সাথে সাথেই রিজার্ভ ব্যাংকে টাকা ট্রান্সফার করতে শুরু করে। প্রথম চালানে টনি 5,300 কোটি টাকা পাঠায়। পরবর্তী চালানে টাকা ট্রান্সফার করা শুরু করবে তার আগেই টনির উপর রণবীরের লোকেরা ফায়ারিং শুরু করে। তবে যেহেতু টেলিফোন বুথের নিচের অংশ বুলেট প্রুফ গ্লাস ছিল, তাই টনির কিছুই হয় না। অন্যদিকে বিজয়কে মারার জন্য বাবুজি কিলার পাঠায়। তখন কিলারের সাথে বিজয়ের ফাইট হয় আর কিলার মারা যায়। এদিকে রণবীরের লোকেরা টনিকে মারতে ব্যর্থ হওয়ার ফলে রণবীর নিজেই টনিকে মারার জন্য স্নাইপার রাইফেল দিয়ে তার উপরে গুলি করে, কিন্তু প্রথম গুলিটি মিস হয় আর সে দ্বিতীয় গুলিটি করতেই যাবে, এমন সময় বিজয় রণবীরকে গুলি করে মেরে ফেলে। ইতিমধ্যে টনি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকে বাবুজির সুইস ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক কিস্তিতে 32,000 কোটি টাকা ট্রান্সফার করতে সক্ষম হয়। সবাই এমন সুসংবাদে আনন্দের জোয়ারে নাচতে থাকে। টনি টেলিফোন বুথ থেকে বাইরে বেরিয়ে আসে আর জনসমুদ্রের ভিড়ে সে ফিল করে বিজয় তার পাশেই আছে।
তখনই বিজয় টনিকে তার কাজের জন্য প্রশংসা করে। তবে টনি তার সাথে দেখা করতে চাইলে বিজয় বলে, আমার সাথে দেখা করতে চাইলে তোমার সামনে থাকা জনগণের হাসি মুখগুলো দেখো, তাদের মাঝে তুমি আমাকে দেখতে পাবে। এমন সময় নিধি বিজয়ের কাছে জানতে চাই কেন সে এত দেরিতে এখানে এসেছে। তখন বিজয় উত্তরে জানায় সে ট্রাফিক জ্যামে আটকে ছিল। টনির সাথে দেখা করতে সেখানে তার স্ত্রী ও সন্তান চলে আসে। টনির পরিবার সহ পুরো দেশ টনির এই সাফল্যময় কর্মের জন্য গর্ববোধ করছিল ও আনন্দের জোয়ারে ভাসছিল। এরই মধ্য দিয়ে আমাদের আজকের মুভির গল্পটি শেষ হয়ে যায়। তবে আমাদেরকে এই মুভিটি একটি মেসেজ দিয়ে যায় যে আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করি, সততার সাথে নিজেদের দায়িত্ব পালন করি, দেশের জন্য কাজ করি, তাহলে দেশের উন্নয়ন কখনো দমিয়ে রাখা যায় না। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।